হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচ টেস্ট পেপারের 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি। তো এটার অ্যান্সার কি হবে না, আমরা সকলেই জানি বায়োগ্যাসের প্রধান উপাদান হয় মিথেন বা CH4। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হয়? এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হয় 8.314। অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্বের মান কত? তাহলে অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্বের মান কত হবে না 8.5। কোন ফর্মুলা দিয়ে পাবে না m = 2d। তাহলে এখানে যে অ্যামোনিয়ার যে আণবিক ভর বেরাবে তাহলে d সমান কি হবে m/2। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর বের করবে। কত হয় অ্যামোনিয়া না অ্যামোনিয়ার হয় 14 প্লাস 1 × 3। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কত 14 প্লাস 3 মানে 17। তাহলে 17কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে d পাবো। তাহলে 17 × 2 মানে ওই 8.5 অ্যান্সার। তারপরে দেখো বলেছে যে কোনো একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা অ্যাপারেন্ট ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা রিয়েল, এদের মধ্যে সম্পর্কটা কি আছে? এদের মধ্যে সম্পর্ক কি হয় না আপাত প্রসারণ গুণাঙ্কের মান সর্বদাই কম হয়ে থাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের থেকে। আমরা কি জানি যে গামা রিয়েল যেটা হয় সেটা কি হয় গামা অ্যাপারেন্ট প্লাস হচ্ছে যে উপাদান মানে যে পাত্রে রাখা হয় তার প্রতিসরাঙ্কের যোগফলের সমান হয়। তাহলে অবশ্যই গামা রিয়েলটা বেশি আর আপাতটা কি হয় কম হয়। মায়োপিয়া রোগের চিকিৎসায় কোন ধরনের লেন্স আমরা ব্যবহার করব? মায়োপিয়া মানে কোন লেন্স ব্যবহার করব? মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি, তাহলে অবতল লেন্স ব্যবহার করব। দীর্ঘ দৃষ্টি হলে উত্তল লেন্স। আকাশ নীলবর্ণ ধারণের কারণ কি না অবশ্যই আলোর বিক্ষেপণ। এখানে আবার সেই র্যালের সূত্র আছে I = 1/λ⁴ ওই অনুযায়ী। নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? এদের মধ্যে তড়িৎ প্রবাহের একক কোনটি হবে না ওয়াট ভোল্ট ইনভার্স। এরপরে বলেছে যে নিচের কোনটির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? কি হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি না ইলেকট্রিক জেনারেটর। আলফা বিটা এবং গামা 3 প্রকার রশ্মির ভেদন ক্ষমতার ক্রম। আমরা কি জানি যে গামা রশ্মির ভেদন ক্ষমতা হয় সর্বোচ্চ, আলফা রশ্মির সর্বনিম্ন। তাহলে আলফা সবচেয়ে কম, তারপর বিটা এবং সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মির। প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ হয়? পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ কার? ক্যালসিয়াম। ওলিয়ামের রাসায়নিক সংকেত কি হবে H2S2O7। আবার 100% ওলিয়ামকে কি বলা হয়? সালফান। এটাও মনে রাখতে হবে। রূপোর ওপর যদি সোনার তড়িৎ লেপনের সময় অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করো? তাহলে যার প্রলেপ দিব সেটাই হবে কি অ্যানোড। তাহলে এটার অ্যান্সার কি হবে? তাহলে সোনার প্রলেপ দিব তাহলে সোনা হবে অ্যানোড, মানে সোনার পাতকে আমাকে অ্যানোড হিসেবে ধরতে হবে। একটি প্রাকৃতিক পলিমার সেলুলোজ হবে, প্রোটিন হবে। যে গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগৃহীত করা হয় কোনটা হবে? নাইট্রোজেন গ্যাসকে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করে থাকি। প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক? জিঙ্কের আকরিক কি হবে? ক্যালামাইন। এরপর চলে আসো বিভাগ খ। বিভাগ খতে বলেছে যে কোন বায়ুস্তরটি প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত? প্রাকৃতিক সৌরপর্দা কোন বায়ুস্তরকে বলা হয়ে থাকে না ওজোন স্তরকে। ওজোন স্তর। একটি অপ্রচলিত অনবীকরণযোগ্য শক্তি কি হবে না সৌরশক্তি। বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গকে প্রতিফলিত করে? তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত করে কোন স্তর না থার্মোস্ফিয়ার। এরপরে বলেছি যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য পি বনাম 1/v লেখচিত্র কিরকম হবে না পি ভার্সেস 1/v যে গ্রাফটা হবে সেটা হবে এরকম পি ভার্সেস 1/v, একটা মূলবিন্দুগামী সরলরেখা। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কোন শর্তে না নিম্নচাপ ও কি হয় উচ্চ উষ্ণতা। নিম্নচাপ উচ্চ উষ্ণতা। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, এই চ্যাপ্টারে এই এককগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, একটু বড় হবে। তাহলে কি জুল হবে।
সেকেন্ড ইনভার্স, তারপরে হবে মিটার ইনভার্স, তারপরে হবে ক্যালভিন ইনভার্স। তাহলে জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স। একটি উত্তর লেন্সের সামনে তার ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব কোনো বস্তু রাখলে, যদি তাহলে 2f এ বস্তু রাখি, প্রতিবিম্ব কোথায় করতে হবে 2f এ, তাহলে তাদের রেশিওটা কি হবে 2f:2f। তাহলে 2f এর যদি বস্তু রাখি তাহলে 2f এ প্রতিবিম্ব করে, তাহলে কি হবে এদের রেশিওটা 1:1। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হবে রামধনু। একটি লেন্সের নাম লেখো যার দ্বারা সর্বদা বস্তুর চেয়ে ছোট এবং অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে এটা কি লেন্স হবে না অবতল লেন্স। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ফলে যে বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়? তাহলে আইনস্টাইনের ভর সূত্রর যে সূত্রটা আছে E=mc²। ভর আর শক্তির যে সূত্রটা, তুল্যতা সূত্র। ফিউজ তার কি কি উপাদান নিয়ে গঠিত? অবশ্যই টিন আর সীসা। ব্যয়িত তড়িৎ শক্তি পরিমাপের একক কি? না আমরা বিওটি ইউনিটও বলে থাকি, অথবা এটাকে বলা হয় থাকে কিলোওয়াট ঘন্টা। এরপরে আছে একটি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলান। না কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? না কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশিত হয়। তাহলে এখানে আমি এ লিখে দিলাম। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। তারপরে বলেছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়ায় যে ধাতুটি হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করে কি হবে? অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে না এটা সোডিয়াম। এবং একটি সন্ধিগত ধাতু কি হবে? না একটি সন্ধিগত মৌল হবে এটা লোহা। এরপরে বলেছে NH3 এর লুইস ডট গঠন অঙ্কন। আচ্ছা, নাইট্রোজেনের কি লিখি আমরা 7n14। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত আমার 7। তার মানে এর ইলেকট্রন বিন্যাস আমার নিশ্চয়ই হবে কে কক্ষে 2টো আর এল কক্ষে 5টি, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 5টি আছে। তাহলে কিরকম লিখতে পারি না 1 2 3 4 5 6 7। না সর্ববহিস্থ কক্ষে আমাদের 5টি ইলেকট্রন আছে। তাহলে এরকম 5টি ইলেকট্রন আছে। তাহলে দেখো হাইড্রোজেন আছে কটা 3টে, তাহলে প্রত্যেকের কটা করে ইলেকট্রন আছে হাইড্রোজেনের? একটা করে। তাহলে দেখো এই একটা ইলেকট্রন ব্যবহার করবে এবং এ এর এই ইলেকট্রনটা ব্যবহার করার চেষ্টা করবে। একই রকম ভাবে এ এর ইলেকট্রনটা ব্যবহার করার চেষ্টা করবে, এও এর ইলেকট্রনটা ব্যবহার করার চেষ্টা করবে। এখানে এটা ব্যবহার করার চেষ্টা করবে, এ এটা ব্যবহার করার চেষ্টা দিলে কিরকম বন্ধনটা গঠিত হচ্ছে না দিলে এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, যে সমস্ত ইলেকট্রন জোড় তাদের বলা হয় থাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এখানে যে আছে এটা, এখানে একটা হাইড্রোজেন আছে, তারা তারা তো দুজনের ইলেকট্রন ব্যবহার করছে, এবং আরেকটা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে লিখতে পারি যে NH3 তাহলে কিরকম হয়, এরকম থাকে এরকম। তাহলে এই ছিল NH3 লুইস ডট গঠন। এরপরে আমাদের বলেছে যে CH3COOH প্লাস NaOH বিক্রিয়া করলে কি উৎপন্ন? তাহলে CH3COOH তার সাথে যুক্ত হয়ে যাবে এই Na টা, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি CH3COON। আর বি কি হবে? বি হবে জল। এরপরে বলেছে যে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন আর ক্লোরিনের বিক্রিয়া, তার মানে এক একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। বইতে যে 4টি ধাপ আছে সেটা ভালো করে তোমরা দেখে নেবে, এটা বইতেই পেয়ে যাবে। তো সেখানে দেখে নেবে এক একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে।
তারপর দেখো আইইউপিএসি নাম, এটা লিখতে হবে। তাহলে দেখো কোনখান থেকে এই যে কার্যকরী যে গ্রুপটা, এটা কি অ্যালকোহল গ্রুপ, কোনখান থেকে কাছে আছে না, আমরা দেখছি এখান থেকে 1 নম্বর কার্বন পরমাণুর পর 2 নম্বরে আছে, কিন্তু এদিক থেকে যদি করি 1 2 3 নম্বরে পড়ছে, তাহলে যেদিক থেকে কাছে আছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 আর এটা হয়ে যাচ্ছে 4। তাহলে যদি একটা থাকে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট। তাহলে বিউট। এবার সবগুলো সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, তাহলে আন হবে। আর ওএইচ গ্রুপ থাকলে অল। তাহলে কি লিখতে পারি, কত নম্বর কার্বনে আছে অলটা, 2 নম্বর, তাহলে বিউটান টু অল, এটা লিখতে হবে। স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? স্পর্শ পদ্ধতিতে আমরা কি প্রস্তুত করি, সালফিউরিক অ্যাসিড, তাহলে সেখানে কি অনুঘটক ব্যবহার করবো, অবশ্যই V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। নাইট্রোলিন জিনিসটা কি না, নাইট্রোলিন জিনিসটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, CaNCN এবং কার্বনের একটি ধূসর বর্ণের মিশ্রণ। বিক্রিয়া সহ H2S গ্যাসের একটি বিজারণ ধর্ম। পটাশিয়াম ডাইক্রোমেটেডটাও লিখতে পারো তোমরা, যেটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো একটা বিক্রিয়া হতে পারে, সেটা হচ্ছে 2FeCl3 হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড। তাহলে হলুদ বর্ণের যে ফেরিক ক্লোরাইড দ্রবণ, সেটা কি হয়ে যাবে, H2S গ্যাসের সংস্পর্শে এসে ফেরাস ক্লোরাইডে পরিণত হবে, এবং এটা হয়ে যাচ্ছে কিরকম না, বর্ণহীন। প্লাস কি হবে, সালফার প্লাস 2HCl। তাহলে দেখো হাইড্রোজেন অপসারণ ঘটছে মানে কি ঘটছে, জারণ ঘটছে। তাহলে এটা হবে বিজারণ। এবার বলেছে কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে, কি গ্যাস না, অ্যাসিটিলিন, HC≡CH, অ্যাসিটিলিন গ্যাস বা অ্যাসিটিলিন শিখা বলতে পারো। এরপরে বিভাগ গতে আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের রেসপেক্টে ওজোন স্তরের ব্যাখ্যা কি হবে না, স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় যে ওজোন গ্যাসের আবরণ পৃথিবীকে ঘিরে আছে তাকে আমরা বলে থাকি ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার। এবং বায়ুমণ্ডলের 90% ওজোন এই স্তরেই দেখতে পাওয়া যায়। 20 কিলোমিটার উচ্চতায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর অক্ষাংশে ওজোন স্তরের ঘনত্ব হয় সর্বাধিক। এখানে ওজোন স্তরের ঘনত্ব 450 ডবসন ইউনিট। তাহলে কিভাবে উৎপত্তি হচ্ছে না, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় না, অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসের সৃষ্টি হয়। প্রথম বিক্রিয়া কিনা, প্রথমে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু সূর্যালোক থেকে কম তরঙ্গদৈর্ঘ্যযুক্ত ইউভি রশ্মিকে শোষণ করে এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। দেখো অক্সিজেন পরমাণু সূর্যালোক থেকে ইউভি রশ্মি নিয়ে O+O তে ভেঙে গেল। পরের ধাপে এই ও পরমাণু একটি O2-র সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করবে বা O3 সৃষ্টি করবে। এই ও আরেকটি O2-র সাথে যুক্ত হয়ে কি সৃষ্টি করবে, ওজোন অণু। আবার ওজোন অণু বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে সমস্ত অতিবেগুনি রশ্মি আছে সেগুলোকে শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হবে। তাহলে সূর্যালোক ইউভি রশ্মি বেশি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কি হবে, O2+O তে ভেঙে যাবে এবং O3+O মিলে কি হচ্ছে, O2+O2। অর্থাৎ এইভাবে আলোক রাসায়নিক বিক্রিয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন তৈরি হওয়া এবং তার ভেঙে যাওয়া, এই দুই বিপরীত ক্রিয়া ক্রমান্বয়ে কিন্তু চলতে থাকে। এর ফলে একটি গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয় এবং স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে। তাহলে এটাই হবে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের যে গুরুত্ব তার ব্যাখ্যা। তাহলে 3.1-এর একটা প্রশ্ন আমাদের হলো। এর পরের প্রশ্ন বলেছে যে 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, বায়ুমণ্ডলীয় চাপ, 1 গ্রাম পরিমাণ একটি গ্যাসের আয়তন তোমাকে দেওয়া আছে, গ্যাসটির আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে কোন ফর্মুলায় যাবে না, প্রথমে আমরা লিখতে পারি কি না, পিভি সমান লেখা হয়ে থাকে NRT, এটি একটি আদর্শ গ্যাসের সমীকরণ। এবার এন সমান আমরা লিখতে জানি যে W/mRT। তো আমাকে আণবিক ভর চেয়েছে মানে নিশ্চয়ই এম চেয়েছে, তাহলে এম সমান কি লিখতে পারি, W/PV আর টি। এবার দেখো কি কি মান দেওয়া আছে, ডাব্লুর মান কত দেওয়া আছে না, 1 গ্রাম পরিমাণ, তাহলে ডাব্লুর জায়গায় লিখে দিচ্ছি 1 গ্রাম। প্রেসার কত দেওয়া আছে দেখো, বায়ুমণ্ডলীয় চাপ বা 2 ATM, তাহলে 2 লিখে দিচ্ছি।
গ্যাসের আয়তন কিন্তু মিলিলিটারে দেওয়া আছে এবং আর এর মান কিন্তু এখানে লিটারে দেওয়া আছে। তাহলে মিলিলিটারটা লিটারে করতে গেলে কি হবে, না 410 ml সমান 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে অবশ্যই আমরা লিটারে পৌঁছে যাব। তাহলে দেখো 1000 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই 0.41 লিটার হয়। তাহলে এখানে বসালাম 0.41। তাহলে W/PV হলো, আর এর মান দেখো দেওয়া আছে 0.082 এবং টেম্পারেচার আমার 7 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তাহলে 273। ওটাকে ক্যালভিনে নিয়ে যাও, 7 করলে কত হবে, 7 3 10, 280 ক্যালভিন। তাহলে ইন্টু 280। তাহলে এটা হিসাব করলে যেটা আসবে সেটাই হবে কিন্তু অ্যান্সার। এটার সাথে আরও একটা অঙ্ক ছিল যে -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকা কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে, চাপ স্থির রেখে মানে বোঝাই যাচ্ছে চার্লসের সূত্রের কথা বলা হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে 3.2। এবার 3.2 এর অথবাটা কিভাবে হবে, না 3.2 এর অথবাটা হতে গেলে দেখো টেম্পারেচার আমার কত দেওয়া আছে, না T1 দেওয়া আছে, না T1 কত 273 প্লাস অফ -13 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে, মাইনাস করতে হবে, 3 3 0 6, তাহলে 260 ক্যালভিন। তো এটা গেল। নেক্সট আমার বলেছে যে আয়তন এই সময় কত হয়, না 520 ঘন সেন্টিমিটার। এরপরে বলেছে গ্যাসটাকে উত্তপ্ত করা হলো এবং আয়তন এখন হয়ে গেছে 700 ঘন সেন্টিমিটার। তাহলে আমার T2 কত হবে, তাহলে স্বভাবতই দেখতে পাচ্ছ যে এটা কোন সূত্রে যেতে পারে, না এখানে দুটো জিনিসই দেখতে পাচ্ছি ভি আর টি। তাহলে ভি আর টি দিয়ে চার্লসের কি সূত্র আছে, না V1/T1 সমান V2/T2। তো এখানে তোমরা মান বসাও। আমার কার মান দরকার, T2। তাহলে T2 সমান কি লেখা হবে, T2 সমান লেখা হবে V2T1/V1। তো V2 এর মান দেখো কত 700 ইন্টু T1 এর মান কত 260 বাই V1 এর মান কত 520। তাহলে এটা গেল 26 দুগুণে কত হয় 52 আর 2, তাহলে 350। তাহলে উষ্ণতা কত হবে 350 ক্যালভিন। এরপরে চলে আসো, তাহলে অথবাটাও আমরা করে নিলাম। 3.3 কি বলেছে, না শূন্য স্থানের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তার মানে কি দেওয়া আছে, মিউ ওয়াটার দেওয়া আছে। কাঁচের প্রতিসরাঙ্ক মানে কি দেওয়া আছে, মিউ গ্লাস দেওয়া আছে। তো আমাকে চেয়েছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, জলের সাপেক্ষে কাঁচের মানে ওয়াটার মিউ জি। তবেই তো ওয়াটার মানে কি, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে কি, ওয়াটার মিউ জি মানে কি, মিউ জি বাই মিউ ওয়াটার লেখা হয়। তাহলে মিউজির মান কত দেওয়া আছে, দেখো মিউজির মান দেওয়া আছে আমাদের 3/2 আর মিউ ওয়াটার কত দেওয়া আছে 4/3। তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি, 3/2 গুণিত 3/4, তাহলে সমান কি হবে 9/8। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এটাকে দশমিকেও নিয়ে আসতে পারো, 1 পয়েন্ট সামথিং হতে পারে। তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক পেয়ে গেল। এরপরে বলেছে উত্তল লেন্সের আলোক কেন্দ্র। উত্তল লেন্সের আলোক কেন্দ্র জিনিসটা কি, না ধরো এটা যদি আমাদের একটা প্রধান অক্ষ হয়ে থাকে আর এটা যদি একটা উত্তল লেন্স হয়ে থাকে, এটা আমার প্রধান অক্ষ আর এটা হচ্ছে লেন্সের প্রধান ছেদ বলতে পারো। তাহলে সংজ্ঞাটা কি হবে, না লেন্সের এক পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয়ে কি হবে, না বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যাচ্ছে মানে কি, লঘু থেকে ঘনতে যাচ্ছে মানে কি হবে, কিছুটা সরে আসবে ভিতর দিকে। তাহলে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হলো, না দেখো উত্তল লেন্সের এক পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় লেন্সকে প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং লেন্সের অপর পৃষ্ঠ থেকে আপতিত আলোর সমান্তরালে নির্গত হয়। এখানটা যদি একটু সমান্তরাল হবে,
অর্থাৎ কীরকম হবে না, যেমন ঢুকেছিল সেরকমই, অর্থাৎ আপতিত আলো সমান্তরালে নির্গত হবে। তখন কি হচ্ছে, তাহলে প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, তাহলে সেই বিন্দুটাকে আমরা কিন্তু আলোক কেন্দ্র বলি। এরপরের প্রশ্ন চলে আসে 3.4। 1 মিটার দীর্ঘ ও 3.4 × 10⁻⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটি তামার তারের রোধ দেওয়া আছে। মানে আর আমার দেওয়া আছে, এ দেওয়া আছে, এল দেওয়া আছে। তাহলে রোধাঙ্ক রো সমান কি লেখা হয়? আচ্ছা, আমরা কি সূত্র জানি? আর সমান রো ইন্টু এল বাই এ। এল মানে দৈর্ঘ্য, এ মানে প্রস্থচ্ছেদ, রো মানে রোধাঙ্ক, আর মানে রোধ। তাহলে এখানে রো সমান কি লিখতে পারি? আর এ বাই এল। তাহলে আর এর মান তো আমার দেওয়া আছে 2 × 10⁻²। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো আমার দেওয়া আছে 3.4 × 10⁻6 বাই এল এর মান কত হবে? 1 মিটার। তো এটা ক্যালকুলেশন করে যেটা আসবে অ্যান্সার, তাহলে সেটাই হবে রোধাঙ্ক। এরপরে বলেছে 3.5-এ 3টে মৌল আছে, এ বি সি, এদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে কত কত না 3, 6 আর 9। তাহলে প্রতি ক্ষেত্রে দুটি করে মৌল নিয়ে একটি সমযোজী আর একটি তড়িৎযোজী যৌগ গঠন করতে হবে। তাহলে দেখো কিভাবে হবে জিনিসটা। তাহলে 3টি মৌল আছে, একটা এ মৌল আছে 3, একটা বি মৌল আছে 6, আর একটা সি মৌল আছে 9। এই 3টে মৌল নিয়ে যে কোনো দুটি নিয়ে আমাকে একটা তড়িৎযোজী একটা সমযোজী যৌগ গঠন করতে হবে। আচ্ছা, তাহলে বলো তো এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? নিশ্চয়ই 2 আর 1। এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 2 আর 4। আর এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 2 আর 7, এরকম হবে। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে দেখো এ কি চাইবে? এই যে বহিস্থ কক্ষের যে একটা ইলেকট্রন আছে, এটাকে ত্যাগ করে কি হতে চাইবে? পজিটিভ হতে চাইবে। অর্থাৎ যাদের বাইরের কক্ষে বা সর্ববহিস্থ কক্ষে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকবে, তারা সর্বদাই কি হবে? তড়িৎ ধনাত্মক হবে। আর কি হবে? ধাতু হবে। সবচেয়ে বড় কথা, ধাতু হবে। তাহলে কি বললাম? যাদের সর্ববহিস্থ কক্ষে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন যদি যখন দেখবে, তাহলে তারা কিন্তু তড়িৎ ধনাত্মক হবে অথবা ধাতু হবে। বি মৌলের ক্ষেত্রে আসো, 4 আছে, এ কি চাইবে? আর এখানে আছে দেখো 7 আছে। তাহলে এ চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করতে, দিলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। একটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি? তড়িৎ ঋণাত্মক হবে। তাহলে এ হবে তড়িৎ ঋণাত্মক। আর যাদের দেখবে যে 4, 5, 6, 7 এরকম আছে, তাহলে তারা অবশ্যই কিন্তু অধাতু। তাহলে এর ক্ষেত্রেও একই, এও কি হবে? অধাতু হবে। আর কি হবে? তড়িৎ ঋণাত্মক। এও কি চাইবে? ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাহলে তড়িৎ ঋণাত্মক। তাহলে এ চাইবে 4টি ইলেকট্রন গ্রহণ করে 8টা করার চেষ্টা করবে, তাহলে এও হবে তড়িৎ ঋণাত্মক। তাহলে দেখো দুটো অধাতুর মধ্যে কি বন্ধন গঠিত হতে পারে? সমযোজী বন্ধন গঠিত হতে পারে। আর একটা ধনাত্মক আর একটা ধাতু অধাতুর মধ্যে কি বন্ধন গঠিত হতে পারে? অবশ্যই সেখানে তড়িৎযোজী বন্ধন গঠিত হবে। তাহলে দেখো এখানে এ মৌল আর সি মৌল, তাহলে যে বর্জন করবে আর যে গ্রহণ করবে তাহলে সমান হতে হবে না? তাহলে এ যদি একটা ইলেকট্রন বর্জন করতে পারে, তাহলে সেই একটা ইলেকট্রন এ যদি গ্রহণ করে, তাহলে দুজনের মধ্যে একটা ভালো বন্ধন তৈরি হবে এবং তড়িৎযোজী যৌগ তৈরি হবে। বোঝা যাচ্ছে? তাহলে কি হবে? এ আর সি এর মধ্যে কিন্তু তড়িৎযোজী যৌগ গঠিত হবে। তাহলে এর যোজ্যতা কত হবে? কারণ এ একটা নিতে পারে, তাই এর যোজ্যতা 1 হতে পারে। আর সি এর যোজ্যতা কত হতে পারে? আর সি এর যোজ্যতা হতে পারে, এও কি করবে? একটা গ্রহণ করতে পারে আর ও একটা বর্জন করতে পারে। তাহলে দুজনের যোজ্যতা যদি 1 হয়, তাহলে এদের এটা কি হবে? সংকেত কি হবে? না, এদের সংকেত হবে এ সি। সবসময় ধাতুটা আগে দিতে হবে, তাহলে ধাতু এখানে তো এ আছে, তাহলে এ সামনে হবে, তাহলে এসি হবে। সমযোজী যৌগ কার কার মধ্যে গঠিত হবে? দুটো অধাতু আছে বি আর সি এর মধ্যে সমযোজী গঠিত হবে। তাহলে সমযোজী যৌগের, তাহলে বি মৌলের যোজ্যতা কত হতে পারে? না, বি মৌল 4টা নিতে পারবে, বি4 হবে যোজ্যতা।
আর সি মৌল কি করতে পারে, একটাই নিতে পারবে। তাহলে এদের মধ্যে যেটা হবে সেটা হবে BC4। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সমযোজী, কারণ দুটোই অধাতু। আর এটা হয়ে যাচ্ছে আমার তড়িৎযোজী, কারণ একটা ধাতু একটা অধাতু। এরপরে বলেছে আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের পার্থক্য লিখতে, এবং এদের মধ্যে কারা আয়নীয় কারা সমযোজী। তাহলে দেখো NH3 কি যৌগ, সমযোজী। অ্যামোনিয়াম ক্লোরাইড কি যৌগ, তড়িৎযোজী। আর এটা কি যৌগ, H2CO3, আয়নিত হতে পারে, তাহলে এটি হয়ে যাবে তড়িৎযোজী যৌগ। CH3Cl কি, মিথাইল ক্লোরাইড। তাহলে মিথাইল ক্লোরাইড কি ধরনের যৌগ, না মিথাইল ক্লোরাইডও হবে আমাদের তড়িৎযোজী যৌগ। তারপরে এখানে দেখো আয়নীয় আর সমযোজী বন্ধনের মধ্যে কি পার্থক্য। দেখো আয়নীয় আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, প্রথমে হচ্ছে এদের ভৌত অবস্থা। না তড়িৎযোজী যৌগগুলো সাধারণত চাপ উষ্ণতায় ক্যালাস হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা জ্যামিতিক গঠন থাকে। আর সমযোজী যৌগ সাধারণ চাপ ও উষ্ণতায় কি হয়, গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় ও তরল অবস্থা, গ্যাসীয়, তরল ও কঠিন হয়, গ্যাসীয়, তরল ও কঠিন হয়। অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিপরীত তাড়িত্বিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে এই ক্যালাস গঠন করে থাকে। আর সমযোজী যৌগের আয়নের কোনো অস্তিত্ব অস্তিত্ব নেই, এরা বিচ্ছিন্ন অনুরূপে অবস্থান করে, এরা বিচ্ছিন্ন অনুরূপে অবস্থান করে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড HCl। আর কি হবে, তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এরা অনুদ্বায়ী। আর সমযোজী যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম, এরা উদ্বায়ী প্রকৃতির হয়ে থাকে, যেমন CCl4 দেখতে পাচ্ছ, এখানে NaCl আছে। তড়িৎযোজী যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তারপর এখানে আছে কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না, গলিত বা দ্রবীভূত অবস্থায় করে। আর এখানে দ্রবীভূত বা গলিত কোনো অবস্থাতেই এরা কিন্তু আয়নিত হয় না, তাই জন্য তড়িৎ পরিবহন করে না। তাহলে এইগুলো ছিল পার্থক্য। এরপরে আছে যে H2S গ্যাসকে লেড নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে পাঠানো হলে কি হবে। দেখো H2S গ্যাসকে এটাকে কি বলে, লেড নাইট্রেট। লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে কি হবে, না নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, আর লেড সালফাইডের একটা কালো পদক্ষেপ পড়বে। তাহলে এই প্রতিটা বিক্রিয়াই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখনো বলবে সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হবে, তখন বলবে সিলভার সালফাইডের কালো পদক্ষেপ পড়বে। লেড নাইট্রেটে পাঠালে লেড সালফাইডের কালো পদক্ষেপ পড়বে। এর পরের প্রশ্ন ছিল আকরিক কাকে বলে। দেখো আকরিক বা ওর জিনিসটা কি, যে সমস্ত খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে এবং কম খরচে উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করা সম্ভব হয়, কেবল সেই সমস্ত খনিজগুলোকেই বলা হয় থাকে ধাতুর আকরিক। যেমন হেমাটাইট আয়রনের একটি আকরিক। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক কি, বক্সাইট। তো এখানে বলেছিল যে অ্যালুমিনিয়ামের একটি মূল্যবান আকরিকের নাম কি, তাহলে অবশ্যই কি লিখবে, বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের কিন্তু একটি মূল্যবান আকরিক। এখানে এই প্রশ্নটাও কিন্তু দেখে রাখবে যে আকরিক মাত্রই খনিজ পদার্থ, কিন্তু খনিজ পদার্থ মাত্র আকরিক নয়, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের ছিল যে রেকটিফাইড স্পিরিট আর ডিনেচার্ড স্পিরিট এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখো ডিনেচার্ড স্পিরিট জিনিসটা কি, না 95.6% ইথানল আর 4.4% যখন জলের মিশ্রণ হবে তখন সেটাকে আমরা কিন্তু বলবো রেকটিফাইড স্পিরিট। পার্সেন্টেজগুলো মনে রাখবে। আবার এই রেকটিফাইড স্পিরিট পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে কি করবে, 10% বিষাক্ত মিথানল এবং সামান্য পরিমাণে ন্যাপথা পিরিডিন মেশানো হয়। এই বিষাক্ত মিশ্রণই তখন হয়ে যাবে কি ডিনেচার্ড স্পিরিট। তাহলে ডিনেচার্ড স্পিরিটটাকে কি করতে হয়, বিষাক্ত করার জন্য 10% মিথানল আর সামান্য পরিমাণ ন্যাপথা আর পিরিডিন মেশানো হয়। তাহলে এই ছিল রেকটিফাইড স্পিরিট আর ডিনেচার্ড স্পিরিট, এর মধ্যে একটা ডিফারেন্স। এবার এদের ব্যবহারগুলো একটু দেখে নেবে, কি কি ব্যবহার হয়।
রং প্রস্তুতিতে, রঙকে পাতলা করতে, বিভিন্ন জৈব পদার্থের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, পালিশের কাজে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইথিলিন আর অ্যাসিটিলিনের গঠন, এরপরে ছিল ইথিলিন আর অ্যাসিটিলিনের গঠন। তাহলে দেখো এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে অ্যাসিটিলিন, আর এটাকে বলা হয়ে থাকে ইথিলিন। তাহলে এদের গঠনটা দেখবে ভালো করে। এটা এইচ আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এটাও এইচ আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে। তাহলে এইভাবে অ্যাসিটিলিন আর ইথিলিনের গঠনটা ভালো করে প্র্যাকটিস করে নেবে, কিভাবে একে অপরের ইলেকট্রন দেয়া নেওয়ার মাধ্যমে বন্ধনগুলো গঠিত হয়েছে। তাহলে এইগুলো ছিল আমাদের বিভাগ গ এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল সবগুলো কিন্তু আমরা আলোচনা করে নিলাম। দেখো 3.7 আমরা আলোচনা করলাম, H2S লেড নাইট্রেট আকরিক করে নিয়েছি, রেকটিফাইড স্পিরিট হয়ে গেছে, এবং ইথিলিন অ্যাসিটিলিনেরও গঠন আমরা দেখলাম। এরপরে চলে আসো বিভাগ ঘ। বিভাগ ঘতে বলেছে গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র। গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র এতদিন সবারই মুখস্থ হয়ে যাওয়া উচিত না। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন থাকে, তার প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়, সেটা লিখতে হবে। তাও একবার দেখে নাও, দেখো কি হবে। স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উক্ত গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। দিয়ে এর গাণিতিক রূপটা দেবে যে ভিটি সমান V0 × 1 + T/273, এরকম লিখবে। তারপরে ছিল এর সাথে প্রশ্ন ছিল যে ভিটি লেখচিত্র অঙ্কন করো। তাহলে ভিটি লেখচিত্র কি হবে, এই যে মূলবিন্দুগামী সরলরেখা, এটি হবে ভিটি লেখচিত্র। এরপরে ছিল যে স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আয়তন বেড়ে, আচ্ছা এটা জায়গায় তোমরা করো 28 গ্রাম এফি এর যে অঙ্কটা আছে আগে দেখো। এখানে দেখো 4.2তে বলেছে যে 28 গ্রাম এফি সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে, এবং বলেছে কি দেখো, এটার সাথে বলেছে যে এই পরিমাণ হাইড্রোজেন গ্যাস কত গ্রাম সিইউকে সম্পূর্ণভাবে বিজারিত করবে সেটাও কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এখানটা যদি আমরা করি তাহলে কি লিখতে পারি, প্রথমে আমাদের একটা বিক্রিয়া লিখতে হবে যে এফির সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর যে বিক্রিয়া কি হয় না, Fe+2HCl সেটা সমান হয় FeCl2 প্লাস হচ্ছে H2, এটা হয়। এবার দেখো এফির মান দেওয়া আছে কত, 56 গ্রাম, এবং হাইড্রোজেন কত হবে, 1 × 2 = 2 গ্রাম। অর্থাৎ 56 গ্রাম লোহা থেকে কতটা আমরা হাইড্রোজেন পাচ্ছি বলতো, না 2 গ্রাম আমরা হাইড্রোজেন পাচ্ছি। তাহলে 1 গ্রাম যে লোহা সেখানে থেকে কতটা পাবো, অবশ্যই 2/56 গ্রাম। তাহলে 28 গ্রাম লোহাতে কতটা হাইড্রোজেন পাবো, না 2/56 ইন্টু 28 করবো। তাহলে 28 দুগুণে কি হয় 56, আর 2 2 ক্যান্সেল হলে 1 গ্রাম। তাহলে হাইড্রোজেন কতটা পাবো, 1 গ্রাম। তাহলে এটা গেল আমার একটা প্রশ্নের উত্তর। এবার বলেছে সে কতটা পরিমাণ সিইও কে বিজারিত করো। তাহলে সিইও এর সাথে সেই হাইড্রোজেনের যদি বিক্রিয়া ঘটায় কি হবে, সিইও প্লাস H2 মানে সিইউ প্লাস H2O। এবার এখানে হিসাব কর, না সিইউর মান দেওয়া আছে দেখবে 63.5, আর অক্সিজেনের তো 16 হয়, আর এদিকে হচ্ছে তাহলে আসছে কত 9.5, আর এখানে আসছে তোমার হাইড্রোজেন কত আসছে 1 × 2, 1 × 2 মানে 2। তাহলে কি লিখবো, না 2 গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণরূপে
বিজারিত করে কতটা না 79.5 গ্রাম সিইউ কে। এবং তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কতটা সিইউ কে বিজারিত করবে না 79.5/2, তাহলে সমান কত হবে 39.75 গ্রাম। তাহলে এটি হয়ে গেল অ্যান্সার। এবার দেখো এটার সাথে কি প্রশ্ন আছে না, এটার সাথে বলেছে যে একটি কঠিন মৌলের 6 গ্রামকে সম্পূর্ণভাবে তার গ্যাসীয় অক্সাইডে পরিণত করার জন্য এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়। উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের এসটিপিতে আয়তন 11.2 লিটার হলে তাহলে উৎপন্ন গ্যাসীয় অক্সাইডের বাষ্প ঘনত্বের মান কত হবে? তাহলে এটা কত দাগের অঙ্ক ছিল আমাদের? এটা ছিল আমাদের 4.2। তাহলে এবার আমরা করব 4.2 এর অথবা। তাহলে কি বলতে পারি না এসটিপিতে 22.4 লিটার যে অক্সিজেন, এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন মানে কি লিখতে পারি 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন। তাহলে বলো 11.2 লিটার যদি অক্সিজেন বলি তাহলে কতটা অক্সিজেনকে বোঝাচ্ছে না অবশ্যই 1/22.4 ইন্টু 11.2 লিটার অক্সিজেনকে বোঝাবে, মানে অর্ধেক 0.5 মোল অক্সিজেনকে বোঝাচ্ছে। তাহলে অক্সিজেনের ভর কি হবে? অক্সিজেনের ভর কি হবে না 32 ইন্টু 0.5 মানে 16 গ্রাম। তাহলে 6 গ্রাম কার্বন মৌল এ থেকে উৎপন্ন অক্সাইডের ভর কত হবে? অক্সাইডের ভর কত হবে? কার্বনের ছিল 6 গ্রাম আর অক্সিজেনের তো কত বেরালো 16 গ্রাম, তাহলে ভর হয়ে যাচ্ছে 22 গ্রাম। তাহলে দেখো যে 11.2 লিটার 11.2 লিটার যে গ্যাসীয় অক্সাইড পাচ্ছি, গ্যাসীয় অক্সাইড তার ভর কত পাচ্ছি না 22 গ্রাম, 22 গ্রাম পাচ্ছি গ্যাসীয় অক্সাইডের ভর। তাহলে বলো যে 22.4 লিটারের ভর কত হবে? 22.4 লিটার গ্যাসীয় অক্সাইডের ভর কত হবে? অবশ্যই কি হবে না 22/11.2 ইন্টু 22.4 মানে 44 গ্রাম। তো আমাকে এখানে চেয়েছে যে এর বাষ্প ঘনত্ব কত, এই যে গ্যাসীয় অক্সাইডটা তার বাষ্প ঘনত্ব কত না বাষ্প ঘনত্ব মানে হয় m/2 মানে 44/2, তাহলে অ্যান্সার হবে 22। তাহলে এটা ছিল আমাদের 4.2 এর দাগের অঙ্ক। এরপরে বলেছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, এবং তার হচ্ছে তোমার তাপীয় রোধ আর তাপীয় রোধ আর হচ্ছে তাপীয় পরিবাহিতার মধ্যে একটা রিলেশন হয়, সেটা কি? দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি না দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে যে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, তার একটা দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটবে বা দৈর্ঘ্যের প্রসারণ হবে, সেই প্রসারণটাই কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে ধরো যে T1 উষ্ণতায় যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য ধরো L1, উষ্ণতা আমি T2 করে দিলাম, দৈর্ঘ্য হয়ে গেল L2, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1 পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাই L1 ইন্টু T2 মাইনাস কিন্তু T1। তাহলে এইখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার ছিল তাপীয় রোধ জিনিসটা কি, তাপীয় রোধ হচ্ছে যে ধর্মের জন্য কোনো বস্তু তার মধ্য দিয়ে তাপের যে প্রবাহ হয় সেটাকে বাধা দিবে, তাকে তাপীয় রোধ। তাহলে এদের মধ্যে একটা রিলেশন ছিল,
তাহলে তাপ পরিবাহিতা আর তাপীয় রোধের মধ্যে একটা রিলেশন হয়, তাপ পরিবাহিতাকে কে দিয়ে প্রকাশ করা হয়, এবং যদি বস্তুটির বেধ ডি প্রস্থচ্ছেদ এ হয়, তাহলে এদের রিলেশন কি, তাপীয় রোধ সমান কি লিখা হয়, ডি বাই কে এ। তাপীয় রোধের একক কি হবে না, ক্যালভিন দেখো, সেকেন্ড দেখো জুল ইনভার্স, তাহলে এটা হলো তাপীয় রোধের একক। এবার দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি ছিল না, নেক্সট প্রশ্ন আমাদের ছিল যে কোন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তোমাদের সকলের কাছে নিশ্চয়ই বই আছে, তো বইটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে, না তো আমাকে স্ক্রল করে আবার যেতে হবে প্রথম পেজে। আগে আমি অ্যান্সারগুলো তোমাদের ডিসকাস করে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি যে কোন কোন কোশ্চেনগুলো আমরা করলাম। তো দেখো, তরলের প্রকৃত আর আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, তরলের প্রাথমিক যে আয়তনটা থাকে তার উপর, উষ্ণতা বৃদ্ধির উপর, তরলের প্রকৃতির উপর ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। এবার বলেছে যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয়। দেখো, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয় 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারো। নেক্সট দেখো, কোনো প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2, এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে দিয়েছে যে ডেল্টা সমান হয় I1 প্লাস I2 মাইনাস এ। কি হবে দেখো, আলোক রশ্মি পি কিউ বায়ুর মধ্য দিয়ে প্রিজমের এবি প্রতিসারক তলের কিউ বিন্দুতে আপতিত হয়েছে, দেখতে পাচ্ছ, এবং প্রতিসরণের পর প্রিজমের মধ্য দিয়ে দেখো কিউ আর পথে যাচ্ছে, প্রতিসৃত হলো, এবং অন্য প্রতিসারক তল এসি দিয়ে এসি এর আর বিন্দুতে প্রতিসৃত হয়ে আর এস পথে বায়ুতে নির্গত হচ্ছে। তারপরে কি হবে না, এন কিউ ও, দেখো এখানে এন কিউ ও এটা কি, অভিলম্ব, এবং এবি তলের কিউ বিন্দুতে অভিলম্ব দেখতে পাচ্ছি, এবং এন ড্যাশ আর ও এটা এসি তলের আর বিন্দুতে কিন্তু অভিলম্ব। এবার প্রিজম কোণ দেখো বিএসি দেওয়া আছে কোণ এ, এবং এবি তলে পি কিউ রশ্মির আপতন কোণ দেখো তো পি কিউ এন কত না I1, এবং প্রতিসরণ কোণ কি হচ্ছে, ভিতর দিয়ে যাচ্ছে, প্রতিসরণ কোণ অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে বলে প্রতিসরণ কোণ, তাহলে সেটা হচ্ছে R1, এবং এসি তলে কি হচ্ছে, রশ্মিটা এখানে কি আপতন কোণ কত R2, এবং এখানে প্রতিসরণ কোণ হচ্ছে I2। এবার চলে যাও, এখানে প্রথম যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ QRT, এর বাইরে এখানে কি উৎপন্ন হচ্ছে, চ্যুতি, চ্যুতি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এইটা কি হবে, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। আমরা জানি কোন ত্রিভুজের, তাহলে MTR সমান কি বলতে পারি, TQR প্লাস TRQ। তাহলে দেখো, এই গোটা কোণটা I1, তার থেকে যদি R1 বাদ দিই, তাহলে কি আমি এই কোণটা পাবো না, তাহলে এখানে হয়ে যাচ্ছে TQR সমান আমি কি বলতে পারি, I1 মাইনাস R1। একই রকম ভাবে এখানে I2 থেকে R2 বাদ দিলে আমরা তো এই কোণটা পেয়ে যাচ্ছি, তাহলে এরকম ভাবে এটাকে এবার সাজিয়ে লিখলে হবে I1 প্লাস I2 দিয়ে R1 প্লাস R2 করবে। এরপরে এই যে AQOR এই চতুর্ভুজটা দেখো, আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমাদের কি হয়, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমাদের 360, তো লিখলে, তো তার মধ্যে কোণ এ প্লাস, এখানে দেখো AQOR AR, এই যে দুটো বিন্দুতে যেহেতু অভিলম্ব আছে, তাহলে এই দুটো কোণ কি হবে আমার 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 হয়ে গেল AQO আর AR। তাহলে 180 বাদ গেলে কোণ এ প্লাস QOR দেখো 180 পড়ে থাকে। এবার দেখো ত্রিভুজ QOR, এই নিচের ছোট ত্রিভুজটা নাও, তার মধ্যে দুটো কোণ তো জানোই, R1 একটা একটা R2, তাহলে এই কোণটার মান কি হবে, লিখতে পারি QOR প্লাস R1 প্লাস R2 সমান, আমি কি লিখতে পারি 180 ডিগ্রি। R1 প্লাস R2 সমান কি লিখতে পারি, 180 মাইনাস QOR, আবার 180 মাইনাস QOR মানে কি হয়, কোণ এ হয়, তাহলে বলতে পারছি যে এ সমান হয়ে যাচ্ছে আমার R1 প্লাস R2। তাহলে প্রথমে যে সমীকরণটা ছিল এইখানে R1 R2 জায়গায় যদি আমি এ বসিয়ে দিই, তাহলে আমার সমীকরণটা কি আসছে না, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা লিখেছি, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা এখানে মিস হয়ে গেছে লেখাটা। তাহলে এটা কি হবে, আপাত প্রসারণ কি হবে না, লিখো যে তরলের
প্রাথমিক আয়তন। 2 নম্বর কি হতে পারে? উষ্ণতা বৃদ্ধি। আর হতে পারে তরলের প্রকৃতি হবে, তরলের প্রকৃতি। শুধু এখানে এক্সট্রা কি আছে? প্রকৃত প্রসারণ যা যা করে তা করবে, আপাত প্রসারণ শুধু একটাই এক্সট্রা আছে, সেটা হচ্ছে পাত্রের উপাদানের প্রকৃতি। তার জন্য কি হয়, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু পাত্রের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে না, তার জন্য সে হচ্ছে তার নিজস্ব ধর্ম প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ কিন্তু তার নিজস্ব ধর্ম নয়, এই জন্য এটা আমরা লিখি। এবার চলে আসো পরের প্রশ্ন কি ছিল, পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা। পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমে যে আলোর বেগ হয় বাই অন্য যে কোনো জড় মাধ্যমে আলোর বেগের রেশিওটা যেটা হবে সেটা। যে দেখো যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝা হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য যে কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, তাকেই বলা হয়ে থাকে পরম প্রতিসরাঙ্ক। এর সাথে একটা কোশ্চেন ছিল যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বর্ণের উপর নির্ভর করে, তাহলে 1 নম্বর বলবে আলোর বর্ণের উপর নির্ভর করে, আলোর বর্ণের উপর নির্ভর করে, আর মাধ্যমের প্রকৃতির উপর, মাধ্যমের প্রকৃতির উপর। এর সাথে অথবাতে একটি প্রশ্ন ছিল যে কোন অদৃশ্য আলোক রশ্মি ক্যালাস গঠনের জন্য ব্যবহৃত হয়, তাহলে কি লিখবে সেটা বলে দিচ্ছি দেখো। 4.5 অথবাই ছিল, তাহলে অ্যান্সার হবে কি এক্স রশ্মি ক্যালাস গঠন জানতে ব্যবহার করা হয়। তার সাথে প্রশ্ন ছিল যে মোটর গাড়ির লুকিং গ্লাসে কি ধরনের দর্পণ ব্যবহার করবে, আর লুকিং গ্লাসে কিন্তু উত্তল দর্পণ, এবং যদি বলে হেডলাইটে তাহলে কিন্তু মনে রাখবে অবতল দর্পণ। এরপরে যদি বলে যে মানুষের চোখের যে লেন্সটা প্রকৃতপক্ষে কি লেন্স থাকে, তাহলে মানুষের চোখের লেন্সটা কিন্তু থাকে উত্তল লেন্স, এটা হচ্ছে দর্পণ। তাহলে বই থাকলে দেখে নেবে যে 4.5 অথবা যে 3টে কোশ্চেন ছিল তার উত্তর এগুলো। 4.6তে বলেছিল আমাদের ওহমস ল। কি হবে, তাপমাত্রা উপাদান অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে কিভাবে লিখবো, দেখো এরকম একটা সার্কিট আনবে যেখানে আমাদের আই প্রবাহ মাত্রা যাচ্ছে আর আমার রেজিস্ট্যান্স, তাহলে এই যে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, ই হচ্ছে কি তড়িৎ চালক বল বা ব্যাটারির যে ভোল্টেজ সেটা বলতে পারি। তাহলে এ প্রান্তের বিভব ভিএ, বি প্রান্তের বিভব ভিবি, আই তড়িৎ প্রবাহ আমার যাত্রা, ওহমের সূত্র অনুযায়ী কি হবে, দুই প্রান্তের বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, যেখানে আর হচ্ছে আমার কি একটা কনস্ট্যান্ট যেটাকে রোধ বলা হয়ে থাকে। এরপরে ছিল ওহমস ল এর সাথে এখানে আছে আমাদের 200 ভোল্ট এবং 100 ওয়াট রেটিং বিশিষ্ট একটি রোধাঙ্কের এসআই একক কি হবে, রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার। তাহলে ওহম মিটার রোধাঙ্কের একক, এটা লিখে নেবে। আর এর সাথে ছিল 200 ভোল্ট 100 ওয়াট রেটিং বিশিষ্ট একটি বাতির মধ্যে দিয়ে সর্বাধিক কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। দেখো 200 ভোল্ট 100 ওয়াট বাতির মধ্য দিয়ে কত, না আমরা সূত্র কি আছে আর সমান লেখা হয় ভি স্কোয়ার বাই পি। তাহলে দেখো ভি মানে ভোল্টেজ, তাহলে কত হবে 200 স্কোয়ার বাই পি কত ওয়াটেজটা কত, পাওয়ার কত 100, রেশিও করলে 400 ওহম রেজিস্ট্যান্স পাচ্ছি। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা আই সমান কিভাবে পাবো, আই সমান করতে হবে পি সমান ভিআই যে ফর্মুলাটা আছে সেখানে যদি বসাই, তাহলে আই সমান কি হবে পি বাই ভি। আই সমান পি এর মান কত আছে 100 বাই ভি এর মান আছে 200, তাহলে 0.5 অ্যাম্পিয়ার হবে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এবার ছিল ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। কি হবে দেখো, ছবি দেখতে পাচ্ছ যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী আর মধ্যমাকে পরস্পরের সমকোণ রেখে প্রসারিত করলে তর্জনী কার অভিমুখ নির্দেশ করছে, দেখো তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে, এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করছে, এবং মধ্যমা কি করবে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এরপর একটা বর্তনীর চিত্র দেওয়া ছিল, দেখো এরকম একটা সার্কিট দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বলেছে বর্তনীর তুল্য রোধ কত, মোট প্রবাহ মাত্রা কত, বিভব প্রভেদ কত, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে দেখো যে সমান্তরাল সমবায় যুক্ত কারা আছে, না দেখো এই দুজন কি আছে সমান্তরাল সমবায় যুক্ত আছে R2 আর R3। তাহলে ফর্মুলা কি সমান্তরাল সমবায়, না আমরা জানি
যে R2 R3 করে দিলেই তো আমার সমান্তরাল সমবায় তুল্য রোধ পেয়ে যাবো। তাহলে এটা করলে আমার তুল্য রোধ আসছে কত, 4.8 ওহম মতো আসছে। দেখো 4.8 ওহম মতো আসছে। তারপরে কি করবে, তার সাথে এই রোধটা কি আছে, সিরিজে আছে কানেকশন। তার ফলে এটার সাথে কি হবে, 7.2 যদি যোগ করে দাও তাহলে সিরিজে কত হবে, 12 ওহম। কারণ সিরিজে তুল্য রোধ কি হয়, R1 + R2 সূত্র। এবার বলেছে বর্তনীর যে মোট বিভব প্রভেদ বা ভোল্টেজ ডিফারেন্স 6 ভোল্ট, মোট রোধ কত আছে 12 ওহম। তাহলে আমার কারেন্ট কত পাবো, আই সমান VI, ওহমস ল লাগিয়ে পেয়ে যাবো V/R করলে। এবং বলেছে R1 রোধের অ্যাক্রসে আমার কি হবে, বিভব প্রভেদ কত। তাহলে R1 রোধ কত ছিল, 7.2 ওহম, এবং প্রবাহ মাত্রা কত যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা V1 হোক। তাহলে সেখান থেকে V1 সমান I × R1 করে দাও, তাহলে 3.6 ভোল্ট হবে ওর অ্যাক্রসে তোমার ভোল্টেজ। পরের প্রশ্ন ছিল যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে। নিউক্লিয় সংযোজন কিনা, যে নিউক্লিয় বিক্রিয়া আমরা কি করব, দুটি বা তার বেশি হালকা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে। তাহলে দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হবে, একটা ভারী নিউক্লিয়াস গঠন হবে। এর ফলে কি হবে, প্রচুর পরিমাণ শক্তি নির্গত হবে। তাকে নিউক্লিয় সংযোজন বলা হবে, তাকেই বলা হয় নিউক্লিয় সংযোজন। তাহলে দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত ভারী নিউক্লিয়াস যখন গঠন হবে, শক্তি নির্গত হবে, তাকে নিউক্লিয় সংযোজন বলবো। উদাহরণ দেখো, 1H1 + 1H2 মিলে কি হলো, 2He3 প্লাস 0N1 একটি নিউট্রন, আর সাথে শক্তির মুক্তি ঘটলো। এটাকে কেন তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয়, এটাও দেখবে ওর সাথে ছিল। যে কেন বলা হয় না, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অতি উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয় বলে একে বলা হয় থাকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া। এই কোশ্চেনটাও পরীক্ষা আছে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর পূর্বে কেন নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, এটাও অবশ্যই করবে। কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাতে যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা নিউক্লিয় বিভাজনের মাধ্যমেই এসে থাকে। তাই জন্য আগে বিভাজন ঘটাতে হয়, তারপরে কিন্তু নিউক্লিয় সংযোজন ঘটাতে হয়। এরপরে বলেছিল যে বিটা কণা আর আমাদের সাধারণ ইলেকট্রনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখো, সব পরমাণুতেই নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রন অবস্থান করে, কিন্তু তেজস্ক্রিয় মৌলের কেন্দ্রের একটি নিউট্রন পরিবর্তিত হয়ে একটি প্রোটন, একটি ইলেকট্রন আর একটি অ্যান্টি নিউট্রনীয়তে পরিণত হয়। এই ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে থেকে বিটা কণা রূপে বেরিয়ে আসে। আর কি হবে, পরমাণুর কক্ষপথ থেকে ইলেকট্রনকে কিন্তু অপসারিত হলে সেটা ক্যাটায়ন হয়ে যায়। আর তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নির্গত হলে কি হয়, এক একক বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট নতুন মৌলের পরমাণুতে পরিণত। কারণ আমরা জানি বিটা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু পরমাণু সংখ্যা বা পারমাণবিকতা এক একক বৃদ্ধি পায়। এর সাথে ছিল যে থাইরয়েড রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হবে। তাহলে কোন পয়েন্টটা লিখতে হবে, এইটা। থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহৃত হয়, কি I-131। তাহলে এই পয়েন্টটা দেখে নেবে। এরপরের প্রশ্ন আছে আমাদের, তিনটি মৌল ABC দেওয়া আছে, এদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 11, 15, 18। তাহলে আমরা এখন কত নম্বর প্রশ্ন করছি না, আমরা করছি 4.9। দেখো, তিনটে মৌল দেওয়া আছে, একটা A মৌল দেওয়া আছে, একটা B মৌল দেওয়া আছে এবং একটি C মৌল দেওয়া আছে। এর পরমাণু ক্রমাঙ্ক 11, এর 15 এবং এর 18। এদের বলেছে যে কার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটিটা সর্বাধিক বলতো। তাহলে এর কি লিখতে পারি, 2, 8, 1। এর কি লিখতে পারি, 2, 8, 10, 5। এর কি লিখতে পারি, 2, 8, 10, 8। তাহলে বলো কার ইলেকট্রোনেগেটিভিটিটা সর্বাধিক দেখাচ্ছে এদের মধ্যে। এ কি করবে, আমি কি বললাম, যার সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে সে ছেড়ে করে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মানে কিন্তু এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর তড়িৎ ধনাত্মক ধাতু। এর ক্ষেত্রে দেখো, এর বাইরের তো অক্টেট পূর্ণ আছে, 2, 8, 10, 18। তাহলে এর তো সুস্থিত নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে তীব্র তড়িৎ ঋণাত্মক মূল এখানে কি হবে, কারণ এর সর্ববহিস্থ কক্ষে কিন্তু 5টা আছে। এ চাইবে আরো 3টি যদি কেউ দেয়, তাহলে এ হবে ইলেকট্রোনেগেটিভ হবে। তার মানে এটা হচ্ছে একটা কি অধাতু, বোঝাই যাচ্ছে। তারপরে কি বলেছে যে কোন মূলের আয়তনটা সর্বাধিক হবে। আয়তন কার সর্বাধিক হবে, না আয়তন এখানে সর্বাধিক হবে
এর। তারপরে কি বলেছে, দীর্ঘ পর্যায় সারণের কোন শ্রেণীতে এই বিমৌলটি অবস্থিত? তাহলে দেখো এখানে যেহেতু 5 আছে, তাহলে 5-এর সাথে 10 যোগ করে লিখতে হয় কি, 10 + 5 = 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে বিমৌলটি 15 নম্বর শ্রেণী। এরা প্রত্যেকেই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, এবং এ হচ্ছে শুধু 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। এ তো 18 নম্বর শ্রেণীতে অবস্থিত, আর এ হচ্ছে 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে এখানে দেখে নাও, আমরা কিন্তু সব কোশ্চেন দেখে নিয়েছি। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখে নিয়েছি, তাপীয় রোধ আর তাপ পরিবাহিতার মধ্যে ওই যে সম্পর্ক দেখলাম D/K মনে করো। আর আপাত প্রসারণ গুণাঙ্ক এদের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এর মানটাও দেখলাম, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড এরকম। আর এর প্রমাণটাও আমরা দেখে নিয়েছি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। পরম প্রতিসরাঙ্ক দেখেছি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আলোর বর্ণের উপর, মাধ্যমের প্রকৃতির উপর, তারপর কোন অদৃশ্য আলোক রশ্মি ক্যালাস গঠন, এক্স রশ্মি, মোটর গাড়িতে কি ব্যবহার করবো, উত্তল দর্পণ, মানুষের চোখ, উত্তল লেন্স করেছি, ওহমের সূত্র করেছি, এই অঙ্কটা করেছি, উদাঙ্কের এসআই একক ওহম মিটার করেছি, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম আমরা করলাম, 4.7 করলাম, বর্তনীর তুল্য রোধ বের করেছি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে প্র্যাকটিস করলাম, বিটা কণা সাধারণ ইলেকট্রনের পার্থক্য দেখেছো, থাইরয়েড গ্রন্থিটাও দেখলে। কি লিখলাম, 131I, এই আইসোটোপটা ব্যবহার করব। এবার চলে আসো, লাস্ট কয়েকটা কোশ্চেন আছে। আচ্ছা, এখানে কি হবে বলো তো, C2H6O মানে আসলে কি দেওয়া আছে বলো তো, এটা আসলে দেওয়া আছে কিন্তু C2H5OH, মানে কি ইথানল দেওয়া আছে। তাতে যদি Al2O3 দিই, তাহলে এটা কি উৎপন্ন হবে বলো তো, না এটা উৎপন্ন হবে, ইথিলিন হবে, C2H4। তাতে যদি Br2 এটা দিয়ে দিই, তাহলে বি কি উৎপন্ন হবে, না CH2Br আর CH2Br। এবার বলো, ইথিলিনে যখন আমি অ্যাসিটিক অ্যাসিড সহযোগে H2SO4 চালনা করব, তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে, ইথেনে পরিণত হয়ে যাবে, C2H6। পিভিসি, পলিটেট্রাফ্লুরোইথিলিন, এদের মনোমার কি, পিভিসির মনোমার হবে ভিনাইল ক্লোরাইড। কি লিখবো, ভিনাইল ক্লোরাইড। আর পলিটেট্রাফ্লুরোইথিলিনের কি হবে, টেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন। এটা লিখবো। এবার লাস্টেরটা বলেছে যে C17H32, C8H18, এদের মধ্যে কে সম্পৃক্ত কে অসম্পৃক্ত, কিভাবে চেক করব কে সম্পৃক্ত কে অসম্পৃক্ত? তাহলে তার আগে আমাকে জানতে হবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন জিনিসটা কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন জিনিসটা কি। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন জিনিসটা কি, না কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যে জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এদের যে জেনারেল ফর্মটা বা অ্যালকেন, তাকেই কিন্তু আমরা বলে থাকি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কি CnH2n+2। আবার যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলবো, অ্যালকিন আর অ্যালকাইনকে, মানে যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তার মানে কি হতে পারে, একটা হতে পারে CnH2n আর একটা হচ্ছে CnH2n-2। তাহলে এদিকটা আমার অসম্পৃক্তের খাতায় পড়ছে, অসম্পৃক্ত, আর এদিকটা আমার সম্পৃক্ত। তাহলে চেক করতে হবে, তাহলে আমাদের দুটো যৌগ কি আছে সেগুলোর নাম লিখে নিচ্ছে। একটা বলেছে C17H32, আর এটা দেখো C8H18। তাহলে দেখো যদি কার্বন 17টা বসাই, এখানে দেখো তো কার্বন 17টা বসাও, এটা মিলছে এর সাথে মিলছে। দেখো এখানে যদি কার্বন 17টা বসালাম, তাহলে এখানে এইচ কটা হয়ে যাচ্ছে, 2 + 2, মানে কি হয়ে গেল, C17, 17×2 = 34, H36 হওয়া উচিত, কিন্তু আমার এখানে তো কত আছে, 32, তার মানে এটা সম্পৃক্ত না। তাহলে কোন খাতায় যাবে, এর খাতায়। হ্যাঁ, 17×2 এর খাতায় যাবে। দেখো তুমি এখানে C17H, 2 × 17 - 2 করো, দেখো C17H, 17×2 = 34 - 2 কত হয়,
তাহলে C17 H32, তাহলে এটা কি হয়ে গেল? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা দেখো কার খাতায় আসছে, এখানে দাও 8 দাও, দেখো CnH2n+2, তাহলে এখানে কার্বনে আমি যদি 8 দিই, তাহলে H 2 × 8 + 2 লিখো, তাহলে কি হচ্ছে C8, 8 × 2 = 16 + 2 কি হবে 18, H18, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি সম্পৃক্ত। তাহলে প্রথমেরটা হচ্ছে অসম্পৃক্ত আর দ্বিতীয়টা হবে সম্পৃক্ত। এবার ওখানে কিছু কোশ্চেন ছিল, যেমন দেখো যে ছিল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশোধন প্রক্রিয়াটা কিভাবে করবে, তাদের যে বিক্রিয়াগুলো দেখো, কপার সালফেটের দ্রবণ আছে, সেটা আয়নিত হলে CO2 + SO4 2-, এবং লঘু সালফিউরিক অ্যাসিড আছে জলীয় দ্রবণে, তাহলে কি হবে সেটা ভেঙে 2H + SO4 2-, আর জল আছে যেহেতু H + OH-। এবার ক্যাথোড বিক্রিয়া কি হবে, CO2+, দুটো ইলেকট্রন নিয়ে CU2 পরিণত হবে, এবং অ্যানোডে গিয়ে কি হবে, দুটো ইলেকট্রন বর্জন করে CO2+ রূপে দ্রবণে চলে আসবে। তাহলে এগুলো ছিল কপার বিশোধন প্রক্রিয়া। এরপর অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন পদ্ধতিটা কি না, এখানে ক্যাথোড আর অ্যানোড হিসেবে গ্রাফাইটের দ্বন্দ্ব, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে 60% ক্রায়োলাইট ব্যবহার করে, Al(F3) 3Na, 20% ফ্লুওস্পার। দেখেছো নিশ্চয়ই, প্রশ্নটা বহুবার এসছে। 20% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম মিশ্রণ, Al2O3 থেকে 2Al3+ 3O2-, তাহলে 2Al3+ মানে 2 3-এ 6টি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে, আর অ্যানোডে গিয়ে কি করবে 3O2-, 3 2 6টি ইলেকট্রন বর্জন করে 3O তে পরিণত হবে, আর এই 3O আর 3O যুক্ত হয়ে 3O2 উৎপন্ন হবে। এরপর ছিল যে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি বা অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি কিভাবে হয়, প্রত্যেকটি ধাপ লিখতে না, বিশুদ্ধ আর শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ধূলিকণামুক্ত শুষ্ক বায়ুর মিশ্রণকে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 900 ডিগ্রি তাপমাত্রায় প্ল্যাটিনাম রেডিয়াম তাপজালির উপর দিয়ে যদি আমরা চালনা করি, তাহলে কি হবে, অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করবে, 4NH3+ 5O2 কি হবে নাইট্রিক অক্সাইড, 4NO2 জল। দ্বিতীয় ধাপে কি হবে, এই যে 4NO সেটা কি হবে বায়ুর অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো 2NO+O2 2NO2 উৎপন্ন হবে। এবার তৃতীয় ধাপে এই NO2 কি করবে, জলকে শোষণ করে নেবে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। দেখো 3NO2 জল 2HNO3 আর NO উৎপন্ন হবে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণকে পাতিত জলে 68% পর্যন্ত গাঢ় করা হয়। তাহলে এইভাবে প্রস্তুত হবে নাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো আমরা 4.10 কপার বিশোধন প্রক্রিয়া দেখলাম, তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার সংঘটিত বিক্রিয়া, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন দেখে নিয়েছি, এবং অনুঘটকের নাম অনুযায়ী শর্ত অনুযায়ী নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি দেখে নিয়েছি, প্রতিটা ধাপের সমীকরণ দেখে নিয়েছি। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই একটু লাইক করবে এবং একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব বাটনটি তোমরা একটু প্রেস করবে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি কিন্তু পরের স্কুলগুলো আরও তাড়াতাড়ি আনতে চেষ্টা করব। তাহলে ততদিন অবধি তোমরা পড়তে থাকো ভালো করে, দেখা হবে নেক্সট ভিডিওতে।